প্রমাণ সহ রুদ্রকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল ফুলকি আর রোহিত। ঈশিতার কথাও জেনে গেল ফুলকি, তার উপর এবার রেগে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকে। ঈশিতার রুদ্রের কথা মতো ধানুর ঘরে চলে যায়, গিয়ে ধানুর চুল খুঁজতে থাকে। তারপরে দেখা যাবে ডাস্টবিন বক্সে চুল খুঁজলেও কোথাও পায় না ঈশিতা। তখন ঈশিতা বলতে থাকে, হ্যাঁ চিরুনি তো অবশ্যই থাকবে। তখন তো চিরুনিটা পাইনি, কারণ চিরুনিটা সাথে করে নিয়ে গিয়েছিল, তাহলে আজকে অবশ্যই আছে। এই বলে চিরুনিটা খুঁজতে থাকে, আর তখনই চিরুনির মধ্যে চুল পেয়ে যায়। এরপর বলতে থাকে, ব্যাস পেয়ে গেছি। এই বলে একটা কাগজের মধ্যে সেই চুলগুলো নিয়ে নেয়। তারপরে দেখা যাবে পুজোর ডালা নিয়ে নিচে নামতে থাকে। ওইদিকে দেখা যাবে অরুণাকে শানু বলতে থাকে, আচ্ছা বৌদি, কি যদি সত্যি তোমার হারিয়ে যাওয়া মেয়ে হয়? তখন লাবু বলতে থাকে, কাকাই কি বলছো এসব তুমি? দেখো ফুলকি এটা মনে করছে যে এটা কোনো ষড়যন্ত্র। ভাইয়ার ফুলকি তো গেছে অন্য একটা ল্যাবে পরীক্ষা করতে, তাহলে কেন এই সমস্ত কথা বলছো? তাছাড়া রুদ্র আমাকে যেভাবে ফাঁসিয়েছিল তাতে না কোনো কিছুতেই আমি আর অবাক হই না। আর ফুলকি যেটা মনে করছে সেটা সত্যি হতেও পারে। ঠিক তখনই দেখা যাবে ঈশিতা নেমে আছে, আর তখনই লাবু বলতে থাকে, ঈশিতা তুমি কোথায় যাচ্ছ? তখন ঈশিতা বলছে, আসলে আমি পুজো দিতে যাচ্ছি। তমাল তো এখনও আমার স্বামী, তাই তমালকে আমি এখনও স্বামী মনে করে মঙ্গল কামনায় আমি এখনও শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। হৈমন্তী আর কাবেরী চলে আসে। কাবেরী তখন বলে, একদম চুপ, আমার ছেলেটাকে যখন স্বামী মনে করেছো তাহলে আমার ছেলেটাকে মারতে চেয়েছিলে কেন? আর তখন ঈশিতা চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর হৈমন্তী বলতে থাকে, কাবেরী কেন এমন করছিস বলতো? তোর ছেলের মঙ্গল কামনার জন্য যদি কেউ পুজো দিতে যায় তাহলে তাকে যেতে দে। আর তখন এই কথা শুনে কাবেরী আর কিছু বলে না। এরপর দেখা যায় ঈশিতা বলতে থাকে, থ্যাংক ইউ জেঠিমুনি। এই বলে ঈশিতা বেরিয়ে যায়। এদিকে কাবেরী তখন হৈমন্তীকে বলতে থাকে, দিদি তুমি না এই মেয়েটাকে মানে ঈশিতাকে একদম মাথায় তুলবে না। এটা আমার ছেলেকে গুলি করেছিল, আমার ছেলেটাকে মেরে ফেলতে চেয়েছিল, থেকে এই মেয়েটাকে না আমি একদম সহ্য করতে পারি না। তখন হৈমন্তী বলতে থাকে, শোন কাবেরী, তুই ফুলকির বোন ঝিনুককে তো দেখছি মাথায় করে নাচছিস। শোন ভুলে যাস না, ওই ঝিনুককে কিন্তু রুদ্রকে মারতে এসেছিল। তখন কাবেরী বলতে থাকে, শোনো দিদি, ঝিনুক যে কেন রুদ্রকে মারতে এসেছিল সেটা কিন্তু আমরা সবাই জানি। তাছাড়া চোখের সামনে আমরা দেখেছি ঝিনুক কি করে তমালকে সুস্থ করে তুলেছে। তাই আমি এটাও ভুলে যেতে পারি না যে ঈশিতা তমালকে মেরে ফেলতে চেয়েছিল। এসব না আমার সামনে একদম বলবে না। এই বলে কাবেরী সেখান থেকে চলে যায়। এরপর হৈমন্তীও সেখান থেকে চলে যায়। দেখা যাবে ঈশিতা রুদ্রর কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে যে, রুদ্রদা এই নাও স্যাম্পল। তুমি কেন বারবার যে কি বলো তো, আমাকে কি পেয়েছো? যা খুশি তাই বলবে, আমি যা খুশি তাই করবো। আর তখন রুদ্র বলতে থাকে, শোনো এত প্রভাব দেখাবে না, এতটুকু করতে পারবে না। আর শোনো এই স্যাম্পলটা না আমাকেই এখন চেঞ্জ করতে যেতে হবে, কারণ তেওয়ারিকে তো আর ভরসা করতে পারি না। তেওয়ারিকে অনেক বাগুলো করে আমাকে ঝুলিয়েছিল। এবার যে ফুলকি কেন আবারও ডিএনএ টেস্ট করাতে যাচ্ছে কে জানে, আমি বুঝতে পারছি না। তখন আমাকে আবার ছুটতে হবে, আমি কাউকে ভরসা করতে পারবো না। তখন ঈশিতা বলতে থাকে, শোনো এটা তো আর আমি বলে দেইনি যে ওদেরকে ডিএনএ টেস্ট করতে, তাহলে আমাকে কেন শোনাচ্ছ? তখন রুদ্র বলতে থাকে, জানি তো তুমি বলোনি, কিন্তু এই সব কিছু তো আমাকে করতে হবে। এবারের প্ল্যানটা না আমি কিছুতেই বেচতে দিতে দেব না, কিছুতেই না। এবার আমাকে এই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। ওই রোহিত আর ফুলকিকে আমি একসঙ্গে থাকতে দেব না, কিছুতেই না। এই বলে রুদ্র সেখান থেকে বেরিয়ে যায়। ঈশিতা রুদ্র দিকে তাকিয়ে থাকে। ওদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি ডক্টরকে সবটা বুঝিয়ে বলে, আর ডক্টর তখন বলে, ঠিক আছে আপনাদের স্যাম্পলগুলো তাহলে আমাকে দিয়ে এরপর ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে, যেটাই আসুক না কেন আপনি কিন্তু আগে স্যারকে ফোন করে জানাবেন, আমরা একটু নিশ্চিন্ত হব। আর তখন সেই ডক্টর বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা একদম ভাববেন না। এরপর দেখা যাবে রোহিত আর ফুলকি নিজেদের স্যাম্পল দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যাবে ডক্টর স্যাম্পলগুলো রোহিত আর ফুলকির স্যাম্পলগুলো আলাদা আলাদা করে রেখে দেয়। এরপর যখন ফুলকি আর রোহিত সেখান থেকে বেরিয়ে যায় তখনই সেখানে রুদ্র চলে আসে। এরপর দেখা যাবে রুদ্র সেখানে ধানু চুলগুলো রেখে দেয় আর বলতে থাকে, এবার দেখি তোমাদের কিভাবে ডিএনএ টেস্টগুলো গরমিল হয়, দেখবো তোমাদের ভাই বোন হওয়া থেকে কি করে বাঁচায় কে বলে রুদ্র সেখান থেকে চলে যায়। দেখা যাবে ডক্টর চলে আসে, এবার করে টেস্ট করতে থাকে। ওদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি গিয়ে মন্দিরে জল ঢালতে থাকে। এরপর দেখা যাবে জল ঢালা শেষ হলে এদিকে পরীক্ষাও শেষ হয়ে যায়। তখন রোহিতকে সেই ডক্টরটা ফোন
ডক্টরের ফোন পেয়ে রোহিত আর ফুলকি আবারও লেবে চলে আসে। কি বলতে থাকে, স্যার আপনি তো ফোন করেছিলেন। এরপর বলে যে হ্যাঁ ম্যাডাম, আপনি তো বলেছিলেন ফোন করতে। আর তখন বলতে থাকে আপনাদের যে কি তারা সেটা আমি জানি, এর জন্য ফোন করলাম। আর তখন রোহিত বলতে থাকে কি হয়েছে বলুন ডক্টর, কি হয়েছে রিপোর্টে? তখনই সেই ডক্টর বলতে থাকে দেখুন আমি তো এখানে সেই রিপোর্টগুলো একদম পজিটিভই দেখছি, 98% আপনার সাথে মিলে যাচ্ছে। কি করে মিলে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তখন এই কথা শুনে রোহিত আর ফুলকি পুরো অবাক হয়ে যায়। ফুলকি কান্না করতে থাকে আর ওখান থেকে সরে চলে আসে। ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার এতটা ভুল কি করে হতে পারে? আমাকে মহাদেব কি করে ভুল ইঙ্গিত দিতে পারে? না, এটা কিছুতেই হতে পারে না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই কোনো কারসাজি হয়েছে এখানে। তখনই ফুলকি আবারও ডক্টরের কাছে যায়। আচ্ছা ডক্টর, আপনি তো আমাদের স্যাম্পলগুলো টেস্ট করেছিলেন কি, তাই তো? এখন ডক্টর বলতে থাকে হ্যাঁ, আপনাদের স্যাম্পলগুলো তো আমি আলাদা আলাদা করে নাম লিখিয়ে রেখেছিলাম, এগুলো তো আমি বারবার করে টেস্ট করেছি জানেন তো। আর তখনই কি বলতে থাকে জানেন তো স্যার, কারসাজি হতেই পারে, আমি আপনাকে বলছি, কারণ আমাকে মহাদেব কখনোই ভুল ইঙ্গিত দিতে পারে না, আমি ইঙ্গিত পেয়েছিলাম তাই আমি জানি এটা কোনো কারসাজি হচ্ছে। আচ্ছা যেই স্যাম্পলগুলো আপনি টেস্ট করেছিলেন সেগুলো আমাকে দেখাতে পারে? এখন ডক্টর বলতে থাকে হ্যাঁ অবশ্যই, চলুন আপনাকে আমি দেখাচ্ছি। তখনই রোহিত আর ফুলকি সেই স্যাম্পলগুলো নিয়ে দেখায় রোহিত আর ফুলকিকে। তখনই রোহিতের স্যাম্পলগুলো নিয়ে ফুলকি দেখাতে থাকে আর বলে স্যার এগুলো তো আপনারই স্যাম্পল মনে হচ্ছে। তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ এগুলো তো আমারই স্যাম্পল। ফুলকি নিজের চুলগুলো ধরে বলতে থাকে স্যার এটা অন্যরকম লাগছে না? রোহিত তখন বলতে থাকে এটা তো তোমারই না ফুলকি? তখনই দেখা যাবে ফুলকি বলতে থাকে না স্যার দেখুন চুলটা কেমন কালার করা মনে হচ্ছে না, আমি তো চুল কখনো কালার করি না। রোহিত তখন বলে হ্যাঁ তাই তো, এটা তো লালচে লালচে কালার মনে হয়, তুমি তো কখনো এই কালারটা করো না। তখন ফুলকি বলতে থাকে তাই তো, কিন্তু এই চুলগুলো কোথা থেকে আসলো? আপনার সঙ্গে আমার 98% মিলিভাগ কোথা থেকে হলো, কি করে সম্ভব হতে পারে? তখন ডক্টর বলতে থাকে দেখি চুলগুলো। ডক্টর বলছে তাই তো, এখানে তো কালার করা হেয়ার দেখা যাচ্ছে, তো এটা কি করে সম্ভব? তখনই ফুলকির মনে পড়ে যায় ধানুর কথা। তখন ফুলকি মনে পড়ে গেলে বলতে থাকে স্যার আমার মনে পড়েছে, আমি যখন পুজোতে গিয়েছিলাম না তখনই তমলদা ধানুকে বলছিল ধানু তুই চুল কালার করেছিস। এখন ধানু দিদি কোথা থেকে কালার করেছিল সেটাও বলেছিল, আমার মনে আছে, কিন্তু কি কালার করেছে সেটা আমি দেখিনি। রোহিত তখন বলে ও মাই গড, ধানুর চুল এখানে কি করে আসলো? এখন ফুলকি বলতে থাকে স্যার সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদেরকে আবার টেস্ট করাতে হবে। ডক্টরকে তখন এই কথা বলে। ডক্টর তখন বলে অবশ্যই, যেহেতু কারসাজি হয়েছে আপনারা যখন ধরতে পেরেছে তাহলে তো আবার টেস্ট করতেই হবে। তখন ফুলকি বলতে থাকে তাহলে কি আমি আবার চুলের স্যাম্পল দেবো? এরপর ডক্টর বলতে থাকে না এবার না, আপনাদেরকে আমি মাউথ থেকে টেস্ট করাবো, তাহলে সেটাই ভালো হবে, এটা ভালো হয়, ভালো ফল আসে। তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি খুব চিন্তা করতে থাকে, ওদিকে ডক্টর টেস্ট করতে থাকে। ডক্টর এসে তখন টেস্ট করে রোহিত আর ফুলকিকে বলতে থাকে রোহিত আর ফুলকি আপনাদের ধারণাটাই ঠিক, আপনাদের দুজনের স্যাম্পলের সাথে কোনো মিল নেই, আপনাদের ডিএনএ 28% মিলে, তার মানে এটা কোনো মিল হয় না। এরপর তো ফুলকি খুব খুশি হয়ে যায়। ফুলকি তখন রোহিতকে জড়িয়ে ধরে আর বলে স্যার আমি জানতাম তো আমাদের সম্পর্কটা কেউ নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু আমাদের সম্পর্ক অটুট, তাই কেউ কোনোদিনও নষ্ট করতে পারবে না। তখন রোহিত বলতে থাকে ঠিক বলেছো ফুলকি, ঠিক বলেছো তো, আমাদের সম্পর্ক কখনো নষ্ট হওয়ার নয়। ফুলকি ডক্টরকে বলতে থাকে আচ্ছা ডক্টর এই স্যাম্পলটা কে পাল্টালো সেটা তো আমরা দেখতে পারবো, কারণ এখানে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে, আমরা দেখতে পারবো না? ডক্টর বলে অবশ্যই, যেহেতু এটা করা হয়েছে তাহলে তো দেখতেই হবে। রোহিত বলতে থাকে আমি জানি সেটা আপনার ল্যাবের কেউ করেনি, এই থেকে এসে হয়তোবা কেউ এই কাজটা করেছে, আমরা সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। তখনই ডক্টর ফুটেজ আনার ব্যবস্থা করে। এরপর সিসিটিভি ফুটেজ দেখেই রোহিত আর ফুলকি রুদ্রকে চিনে ফেলে। এরপর দেখা যাবে রুদ্র তো সেখানেই থাকে, আর তারপর রুদ্র যখন এদিক এই স্যাম্পলটা নিয়ে আবারও পাল্টানোর জন্য চেষ্টা করতে থাকে, ঠিক তখনই সেখানে ফুলকি আর রোহিত গিয়ে ওঠে। আর তখন রোহিত আর ফুলকিকে দেখে ভয় পেয়ে যায়। ফুলকি বলে ওঠে যে জামাইবাবু এবার মাস্কটা খুলুন, তো ধরা পড়ে গেছেন। এ কথা শুনেই রুদ্র খুব বেশি ভয় পেয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে আর রোহিতের দিকে। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।